যে সম্পর্ক, সেই সম্পর্ক তো আজ আর থাকছে না। তাহলে সমীকরণটা কোন দিকে যাচ্ছে? দেখুন, গুরুদত্তের একটা গান ছিল, জানে ও कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। তো পয়েন্টটা হচ্ছে যে আহ, আমেরিকা কতটা পেয়াসা ছিল এই পেয়ারের জন্য আমি জানি না, তবে এটা ঠিক কথা, ইসরায়েলকে ব্যবহার করে তারা ইরানের গোটা পেয়ারটাকে নিজের করে নিতে চেয়েছিল, সেটার ব্যাপারে আমাদের কোনো আর ডাউট নেই। হুম। এবং তার জন্যই আজকে দিনের পর দিন যখন আমেরিকা পৃথিবীকে বোঝাবার চেষ্টা করছে ইম্পর্টেন্স অফ রিফাইনারি, ইম্পর্টেন্স অফ এনার্জি, ইম্পর্টেন্স অফ অয়েল, ইম্পর্টেন্স অফ এনার্জি হোল্ডারশিপ, একটা অদ্ভুত জিনিস, তখন খুব হাসি পাচ্ছে এটা ভেবে যে ভেনেজুয়েলাকে যারা অ্যাটাক করেছিল এটা বলে যে সেখানে ড্রাগের ব্যবসা চলে, সেই একই আমেরিকা যখন ইরানকে অ্যাটাক করেছিল এটা বলে যে তারা ইল্লিগাল নিউক্লিয়ার প্র্যাকটিস করে, সেই আমেরিকা আজকে এটা বলতে বাধ্য হচ্ছে ইম্পর্টেন্স অফ এনার্জি, এনার্জি সভারেনিটি, এনার্জি হোল্ডারশিপ এইসব নিয়ে আলোচনা করছে। অর্থাৎ এবং সুভাষিস এই বাবু, যে এখানে আরো গোটা একটা বিষয়, আমেরিকা কিন্তু কোথাও গিয়ে বলছে যে ইরানের হাতে হয়তো সেরকম কোনো বড় শক্তি নেই, যদি থাকতো তাহলে এতদিনে তারা ব্যবহার করে ফেলতো। মানে নিজেরাও জানে না তারা কি বলতে চাইছে, তারা যেটা বলছে তারাই বলছে, আবার তারাই সেটা খণ্ডনও করছে। ম্যাডাম, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবর 2025 সালে হুম। ডিএনআই এর একটা রিপোর্ট আছে। আচ্ছা, ডিএনআই কে? ডিএনআই হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার গভর্নমেন্টের সব থেকে বড় ইন্টেলিজেন্স ক্লাব। আমি ইন্টেলিজেন্স ক্লাব কেন কথাটা ইউজ করলাম, তার কারণটা হচ্ছে আমেরিকার যত ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে সবাই একত্রিতভাবে সেখানে রিপোর্ট দেয়। সেখানে যেমন রিপোর্ট দেয় সিআইএ, সেখানে এফবিআই রিপোর্ট দেয়, অ্যান্ড আমেরিকার মিলিটারি ইন্টেলিজেন্স রিপোর্ট দেয়, এভরিবডি রিপোর্ট দেয়। সেই ডিএনআই এর সর্বোচ্চ পদে বসে থাকা তুলসী গাবার্ড বলেছিল, অন রেকর্ড বলছি কথাটা, বলেছিলেন যে ইসরায়েল যতই দাবি করুক না কেন, আমেরিকান গভর্নমেন্ট যতই বলুক না কেন, ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর সম্বন্ধে আমাদের কাছে কোনো কনফিডেন্ট রিপোর্ট নেই। তাহলে যদি তারা রিপোর্ট না দিয়ে থাকে তাহলে আমায় মানতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন আছে যাদের রিপোর্টের পার্সপেক্টিভে ডোনাল্ড ট্রাম্প এত বড় অ্যাটাক করেছিল ইরানের উপরে। কারণ আজকে যখন এরা বলছে যে ইরানের এই বেস স্টেশন গুলো সম্বন্ধে এদের কোনো ধারণা নেই, এটা তো বহুকাল আগে আমেরিকান গভর্নমেন্টই বলেছে। তাহলে এটা কেন এই এই এতদিন ধরে এই নাটকটা চলছিল? এই নাটকটা চলছিল ঢেরা পিটিয়ে তেল চুরি করার নাটক। আজকের ডেটে দাঁড়িয়ে ইসরায়েল বুঝতে পেরেছে তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই আমেরিকার পাশে দাঁড়িয়ে। আজকের ডেটে নেতানিয়াহু সেটা বুঝতে পেরেছে তার প্রাণ সংশয় কতটা হয়ে গেছে, তার গভর্নমেন্ট কতটা বাজে অবস্থায় আছে। আজকের ডেটে দাঁড়িয়ে তার জন্যই ইসরায়েল কোনো না কোনো ভাবে আর নট দ্যাট কনফিডেন্ট অ্যালাই অফ আমেরিকা বলা যেতে পারে। এবং সেই জন্যই ওখানকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স বাধ্য হয়েছে মিডিয়ার কাছে এটা বলতে এবং তাদের ডিসকমফর্ট অ্যাবাউট আমেরিকান স্ট্যান্ড অ্যাবাউট ইসরায়েল ব্যক্ত করতে। এইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার সঙ্গে যে গলায় গলায় বন্ধুত্ব রাখতে গিয়ে কোথাও গিয়ে কি নেতানিয়াহু নিজের জায়গাটাই পুরোপুরি নষ্ট করে ফেলেন? এটা এক নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা, এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে বলা যেতে পারে যে ইসরায়েলের রাজনৈতিক ভূমিকম্প চলছে, কারণ এই মুহূর্তে কি হবে কেউ জানে না। সেখানে দাঁড়িয়ে ইরানের সঙ্গে আমেরিকার তো এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, কোনো রকম মৌ স্বাক্ষর এরকম পর্যায়ে যায়নি যে আর কোনো রকম অশান্তি হচ্ছে না, নিজেদের মধ্যে কূটনৈতিক যে সম্পর্কগুলো, যে জায়গাগুলো, সেগুলো পুরোপুরি ঠিক হয়েছে সেটা নয়। এখনো ইরান আর আমেরিকার একটা কোথাও গিয়ে পরিস্থিতি উত্তপ্ত, মানে ওই ছাই চাপা একটা আগুনের মতো জায়গা রয়ে গেছে। এবার কি ইসরায়েলের সঙ্গে আমেরিকার সেরকম একটা জায়গা তৈরি হতে চলেছে? কারেক্ট। একটা কথা বুঝতে হবে, হু ইজ ইসরায়েল। ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা টুল ছিল। এই টুলটাকে ব্যবহার আমেরিকা কিভাবে করলো, এক্স্যাক্টলি যেভাবে একটা ভীষণ বড় মাথাকে মগজাস্ত্র করা হয়। একটা মাথার যদি খুব ক্যালিবার থাকে, একটা মানুষের যদি খুব ক্যালিবার থাকে, তাকে যদি কেউ মগজাস্ত্র করে সিস্টেমেটিক্যালি, সেভাবে ইসরায়েলের যে অ্যান্টি ইসলামিক স্ট্যান্ড বা ইসরায়েলের যে নিজস্ব রাগারাগি এগেনস্ট প্যালেস্টাইন, এগেনস্ট দ্য গ্রেটার ইসলাম কমিউনিটি, সেই যে রাগটা ছিল
সেই রাগটাকে ব্যবহার করলো আমেরিকা, এবং ব্যবহার করে কি করলো, তারা ইসরায়েলকে দিয়ে ফ্রন্ট লাইন অ্যাটাকটা করালো ইরানে, এবং এই ইরানের যে অ্যাটাকটা দীর্ঘায়িত হতে শুরু করলো, তখন তারা নিজেরা ইন্টারভিন করলো। মারাত্মক ইকোনমিক লস ফেস করেছে আমেরিকা, এবং আমেরিকার নিজস্ব পলিটিক্যাল ন্যারেটিভ ভেবেছিল তৈরি করবে ইরান ভিক্টরি ওভার মানে টেররিজম, ওভার ভায়োলেন্স, ওভার গ্রেটার নিউক্লিয়ার পাওয়ার্স, এইসব বুঝিয়ে টুজিয়ে, কিন্তু আলটিমেটলি আমেরিকা মুখ থুবড়ে পড়েছে সেখানে, এবং আমেরিকা অলমোস্ট বুঝে গেছে যে তাদের মিড টার্ম ইলেকশনের রেজাল্টে ডোনাল্ড ট্রাম্প গুড বাই বলে দিলেও দিতে পারে। যদি সেটা হয়, সেটা ইসরায়েলও বুঝে গেছে। মোজাদ কোনো ছোটখাটো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন না, মোজাদও সেটা বুঝে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে মোজাদও এটা জানে যে তাদের যে সুপ্রিমো, যে হেড অফ স্টেট নেতানিয়াহু নিজের পলিটিক্যাল আনসারিং ক্যাপাবিলিটি আজকে ইসরায়েলে কমে গেছে। ইসরায়েলের বহু বহু সৈন্যবাহিনীর ফ্যামিলিরা টুইট করেছে, লিখেছে, মিডিয়ায় বলছে যে বেকার আমরা আমাদের স্বামীকে, আমাদের পিতাকে, আমাদের প্রেমিককে আমরা হারিয়েছি, ভাইকে হারিয়েছি, শুধুমাত্র কিছু পলিটিক্যাল অব্লিগেশনসকে বজায় রাখার জন্য আমাদের দেশের সৈন্যবাহিনীকে ফ্রন্ট লাইনে ঠেলে মৃত্যুবরণ করানো হয়েছে। দিনের পর দিন সাধারণ নাগরিকদের মৃত্যুবরণ করতে হয়েছে। দিনের পর দিন ইরানের অ্যাটাকে ইসরায়েলের বিরাট রকম অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে। নেতানিয়াহুর একটা কথা জানতে হবে আমাদের, নেতানিয়াহুর ফার্স্ট আনসারেবল অবজেক্ট হচ্ছে পিপল অফ ইসরায়েল, গোটা পৃথিবী নয়। এই পিপল অফ ইসরায়েলকে নেতানিয়াহু যেটা বুঝিয়েছিল আজ থেকে 2 বছর আগে, বা আজ থেকে ধরুন 8-10 মাস আগে, সেটা আজকের ডেটে সেই ন্যারেটিভটা চলে না। এই যে মাল্টি ফেসেড যে লড়াইটা লড়ছিল ইসরায়েল, সেই লড়াইটা যে মোটিভেশনাল ফাইট, এবং সেটা যে আজকের ডেটে ফেল হয়ে গেছে, সেটা কিন্তু গোটা ইসরায়েল বুঝতে পারছে এটা অপচয়, ইকোনমিক অপচয়। এবং এই যে ইকোনমিক লসটা ইসরায়েল ফেস করেছে, এই ইকোনমিক লসটা তাদের অপোজিশনরা পলিটিক্যাল ফায়দা তুলেছে, এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, হাউসে সেটা নিয়ে ডিসকাস করছে, এবং ওপেনলি গ্লোবাল পোডিয়ামে ডিসকাস করছে, যেটার কারণে জেডি ভান্স নিজে স্টেটমেন্ট করতে বাধ্য হয়েছে যে নো, দিস ইজ নট দ্য কেস, অমুক তমুক আবি যাবি, যেটা শিখে আমরা বাংলায় বলি শাক দিয়ে মাছ ঢাকা, সেটার চেষ্টা করছে। কিন্তু করেও সেই মুখ রক্ষা শেষ মতো হয় কিনা সেটা আমরা নভেম্বর-ডিসেম্বর মাসে বুঝতে পারবো। তবু আমার কথায়, ইসরায়েল যে অবস্থায় আছে, ইসরায়েল গভর্নমেন্ট কিন্তু টপল হয়ে যেতে পারে, এবং ইসরায়েলের মানুষ কিন্তু পথে নেমে যেতে পারে। একদম শুভাশিস বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বিষয় কিন্তু মাথা চাড়া দিচ্ছে, যেটা বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে আমেরিকার কি যুদ্ধ আর খানিকটা